একা একা পার্কে বসে আছি, কারণ আজকে আমার গার্লফ্রেন্ড টুম্পা আমার সাথে ব্রেকআপ করবে। এটা জানা সত্ত্বেও আমি তার কথায় পার্কে এসেছি। আমাদের রিলেশনটা 4 বছরের। এসব ভাবতেছি মাথা নিচু করে। এমন সময় পাশ থেকে কারো ডাকে মাথাটা উঠালাম। তাকে দেখি টুম্পা। বাহ, আগে আগে এসে বসে আছো যে। তা কি খবর? দুপুরে খাওয়া দাওয়া করেছো? না, খাই নাই। তা কিসের জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো, আমাকে আবার একটা কাজের জায়গায় যেতে হবে। খাবি কি করে? তুই যে গরিব, একদিন খালি 3 দিন খেতে পারিস না। যাই হোক, এসব বাদ দিলাম। তোকে গত 4 বছরে আমি প্রায় কত টাকা দিয়েছি সব পাই টু পাই হিসাব করে আমাকে দিবি। টুম্পা, তুমি ভালো করেই জানো আমি গরিব ঘরের সন্তান। আমি তো তোমার টাকা নিতে চাই নাই। তুমি জোর করে আমাকে টাকা দিয়ে বলেছিলে খাবার কিনে এনে খাওয়ার জন্য। হয়তো বলেছিলাম, কিন্তু এখন মনে নেই। আর যেটার জন্য ডেকেছি তোকে, আমি তোকে ভালোবাসতে পারবো না। তোর সাথে আজকেই ব্রেকআপ করতে চাই আমি। টুম্পা, তুমি কেন এমন করতেছো? আমি গরিব বলে তাই না? আমি তো বলেছি তোমাকে পড়ালেখা শেষ হোক, এরপর আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করব। তোর আর চাকরি কোনো দিনও হবে না। তোর সাথে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। তোকে যা যা দিয়েছি আমি সবকিছু ফেরত দিবি। 2 মাসের টাইম দিলাম তোকে, গেলাম আমি। টুম্পা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই বলে টুম্পার হাতটা ধরতেই ঠাস ঠাস করে আমার 2 গালে দূরে চর বসিয়ে দিল টুম্পা। তুই কখনোই আমাকে ভালোবাসিস নাই, আমার টাকাকে ভালোবেসেছিলি। তোর মতো গরিবদের আমার চেনাই আছে। আর যদি কোনোদিন আমাকে ফোন দিস, আব্বুকে বলে থানায় ঢুকিয়ে দিব। এই বলে টুম্পা হন হন করে চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি আর ভাবতেছি টুম্পা এটা করলো কি করে। সন্ধ্যা 7টা, এখনও পার্কে বসে আছি। এমন সময় আমার পকেটে থাকা বাটন ফোনটা বাজতে লাগলো। ফোনটা বের করে দেখে আমার বন্ধু ইমতিয়াজ ফোন দিয়েছে। হ্যালো ইমতিয়াজ, বল। কি রে, তুই কোথায় আছিস রে? আর তোর গলার স্বর এমন লাগছে কেন? টুম্পা কি কিছু বলেছে নাকি তোকে? কি রে, কথা বলতেছিস না কেন? রে বন্ধু, আজকে টুম্পা আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। আর বলে গেছে সে গত 4 বছরে যা দিয়েছে আমাকে সব কিছু তাকে ফেরত দিতে হবে 2 মাসের মধ্যে। এখন তুই কোথায় আছিস ওইটা বল, আমি এক্ষুনি আসতেছি তোর ওখানে। আর তুই কোনো চিন্তা করিস না, গত 4 বছরে যত টাকা দিয়েছেও তুই আমাকে হিসেবটা করে দিস। আমি ওর মুখের মধ্যে টাকাগুলো ছুঁড়ে মেরে আসবো। না রে বন্ধু, আমি নিজেরটা নিজে করতে পারবো। এই 2 মাসে একটা চাকরি বের করে ও সমস্ত টাকা পরিশোধ করে দেবো। তুমি কি একটা চাকরির ব্যবস্থা করে দে। সেটা পরে দেখা যাবে, এখন তুই কোথায় আছিস সেটা বল, আমি আসতেছি ওখানে। এই তো রমনা পার্কে আছি, তোর আসতে হবে না, আমি এখনই বাসায় চলে যাব। এই বলে ফোনটা কেটে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। ঘরে ঢুকতেই আব্বু বলতে লাগলো, কি রে মেঘ, আজকেও কি না খেয়ে থাকতে হবে রে বাবা? আমি অসুস্থ না থাকলে খাঁচ করে খাবারটা আনতে পারতাম। না আব্বু, আমি এখনই খাবার কিনে আনতেছি গিয়ে। এই বলে যে বাইরে যেতে যাব, এমন সময় ইমতিয়াজ ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, তোকে আর খাবার কিনে আনতে হবে না, আর আমি কিনে নিয়ে এসেছি। চল আঙ্কেল, আজকে আমরা 3জন একসাথে খাবার খাবো। তুই খাবার কিনে আনতে গেলি কেন? আমি তো এখন খাবার কিনে আনতে যাইতেছিলাম। তা কালকে না হয় খাবার কিনে নিয়ে আসিস, আজকে টাকাটা রেখে দে। আমরা 3জন বসে খেতে লাগলাম। খেতে খেতে আব্বু বলতে লাগলো, জানো ইমতিয়াজ, তোমার আন্টির স্বপ্ন ছিল মেঘকে সেনাবাহিনীর অফিসার বানাবে। তোমার আন্টি দেখে যাবে বলেছিল, কিন্তু আর দেখে যেতে পারে নাই। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। মেঘ নিশ্চয়ই সেনাবাহিনীর অফিসার হবে, আপনি দেখে নিন। আমি মারা যাওয়ার আগে মেঘ তোর মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবি না বাবা? আমি দেখে যেতে চাই তুই একজন ভালো সেনাবাহিনীর অফিসার। আব্বু এইসব বলো না, আমি অ্যাপ্লাই করেছি, এখনও কোনো ফলাফল আসে নাই। আশা করতেছি কয়েকদিনের মধ্যেই ফলাফল চলে আসবে। দেখ, খাওয়া দাওয়া শেষ করে আমি আর ইমতিয়াজ বাইরে চলে আসলাম। ইমতিয়াজ তুই চলে যা, এখন অনেক রাত হয়েছে। এ নে, এই টাকাগুলো রাখ, আঙ্কেলের জন্য ওষুধ আর ভালো খাবার এনে খাওয়াবে। আমি এখন চলে যাইতাছি। না রে ইমতিয়াজ, টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে, তুই চলে যা। মেঘ, আমি তোকে সেই ক্লাস 5 থেকে চিনি। তুই কেমন ছেলে, তোর মুখ দেখে আমি বুঝে ফেলি তোর কি হয়েছে কি না হয়েছে। টাকাগুলো রাখ, সকালে গিয়ে ওষুধ আর খাবার নিয়ে আসবি। ঠিক আছে। ইমতিয়াজ চলে গেল। আমি তো চলে আসলাম বাসায়। আব্বু ঘুমিয়ে পড়ো, অনেক রাত তো হয়েছে, আর জেগে থাকতে হবে না।
একটু এদিকে আয় বাবা, উপরের বক্সটা নামা। তোর মা তোর জন্য একটা জিনিস রেখে গেছে, ওইটা দিয়ে দেই তোকে। কখনো মরে যাই তার কোনো ঠিক নেই। আব্বু এইসব বলতেছে কেন? এইসব আর বলবে না। উপর থেকে বক্সটা নামিয়ে আব্বুর কাছে দিয়ে দিলাম। এই নাও আব্বু। এই জিনিসগুলো শোনার, তোর মা তোর জন্য রেখে গেছিল, বলেছিল তোকে দেওয়ার জন্য, সময় হয়ে ওঠে নাই, এর জন্য আর দিতে পারি নাই। এইগুলো তোমার কাছেই থাকুক, আমি নিয়ে কি করব এখন? এর চাইতে ভালো হবে তোমার কাছে রেখে দাও। তোর কাছে রাখতো, সাবধানে রেখে দিস, এটা তোর মায়ের শেষ চিহ্ন। আবার বিক্রি করে দিস না এটা। ঠিক আছে আব্বু, এখন ঘুমাও তুমি, অনেক রাত হয়েছে। এই বলে চলে আসলাম আমার রুমে। সোনার চেন আর কানের দুলগুলো ভালোভাবে রেখে দিলাম। বিছানায় শুয়ে পড়তেই টুম্পার কথা মনে পড়তে লাগলো। রাত জেগে কথা বলতাম তার সাথে, সারাদিন ঘোরাঘুরি করতাম, এইভাবেই দিন কাটতো আমাদের। এইসব ভাবতে ভাবতে আর কান্না করতেছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে 11টায় ঘুম ভেঙে গেল। কী ব্যাপার, আজকে আব্বু আমাকে ডাক দিল না? রাত করে ঘুমিয়েছে তো, মনে হয় এখনও ঘুমাচ্ছে। এইসব ভেবে ফ্রেশ হয়ে এসে আব্বুকে ডাকতে লাগলাম। আব্বু, আব্বু, আমি বাইরে থেকে খাবার আনতে যাইতেছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। এই বলে চলে আসলাম বাড়ির পাশে একটা হোটেলে। চাচা ভাত আর তরকারি দেন তো। এই নাও তোমার ভাত আর তরকারি। টাকা দিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি আব্বু এখনও ঘুমাচ্ছে। আব্বু, তুমি এখনও ঘুমাচ্ছ? ওটা তাড়াতাড়ি, খাবার নিয়ে এসেছি। আব্বু কোনো কথা বলছে না দেখে আব্বুকে নাড়া দিতেই মাথাটা ডান পাশ হয়ে গেল। পালস চেক করে দেখি আব্বুর রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এটা দেখে জোরে চিৎকার করলাম, আব্বু। আমার চিৎকারের শব্দে পাশের দোকান থেকে মতিন চাচা দৌড়ে এসে বলতে লাগলো, কি হয়েছে মেঘ, এভাবে চিৎকার করতেছিস কেন? আমি কোনো কথা বলছি না, অসরে কান্না করতেছি দেখে মতিন চাচা আব্বুকে দেখে বলতে লাগলো, তোর আব্বু তো আর এই দুনিয়ায় নেই, তুই থাক, আমি সবাইকে ডেকে নিয়ে আসতেছি। মতিন চাচা চলে গেল। আমি আব্বুকে জোরে ধরে কান্না করতেছি। দুপুর 2টা। আমাদের পাড়ার প্রতিবেশী সবাই মিলে আব্বুকে কবরস্থানে কবর দিয়ে চলে আসলাম বাসায়। ঘরে একা বসে আছি, এমন সময় ইমতিয়াজ বলতে লাগলো, চল তোকে নিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তোর মন ভালো থাকবে। না রে, আমি বাইরে যাব না, এখন তুই চলে যা বাসায়। সারাদিনই তো ছিলে এইখানে। তোকে একা রেখে আমি কখনোই যাব না এখান থেকে। চল তুই আমার সাথে আমাদের বাসায়, আজ থেকে তুই আমার সাথে থাকবি। না রে, তোর সাথে থাকবো না আমি, আমি এইখানেই ভালো আছি। আমাকে কিছুটা সময় একা থাকতে দে, তুই চলে যা এখন, দরকার লাগলে ফোন দিব নেই। ঠিক আছে, আমি আবার আসবো, তা এখন কিন্তু আমার সাথে ঘুরতে যেতে হবে তোকে। ইমতিয়াজ চলে গেল। বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙলো রাতে মতিন চাচার ডাকে। মেঘ, এই নাও খাবারগুলো খেয়ে আমার সাথে আমাদের বাসায় চলো, একা একা থাকতে হবে না এখানে। না চাচা, আমি একা একাই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না, আপনি চলে যান। আর রিফাতকে বলিয়েন তো একটু আসতে, ওর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, আমি রিফাতকে এক্ষুনি পাঠিয়ে দিতেছি, কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে চাচা। মতিন চাচা চলে গেল। ঘরে একা একা বসে আছি। প্রায় 10 মিনিট পর রিফাত আসলো। রিফাত, এই নে, এখানে 500 টাকা আছে, গলির মোড়ে আশিকের দোকানে গিয়ে আমার নাম বলে টাকাটা দিয়ে আসবি। ঠিক আছে, আর এই নাও তোমার জন্য আম্মু পাঠিয়েছে এটা, বলছে খাবারগুলো খেয়ে ঘুমিয়ে যাইতে। আচ্ছা, টেবিলে রেখে তুই চলে যা। রিফাত চলে যেতেই দরজাটা লাগিয়ে দিয়ে হালকা পাতলা নাস্তা করে ঘুমিয়ে গেলাম। এভাবেই কেটে গেল 3টা দিন। পার্কে একা একা বসে আছি, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠলো, জানিস ছেলেটার কেউ নেই, 3 দিন আগে ওর আব্বু মারা গেছে। ছেলেটাকে আমার খুব ভালো লাগে, কিন্তু বলতে পারছি না কিছু। দেখ, ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক গরিব। সে তোকে খাওয়াবে কি আর সে নিজে খাবে কি বলতো আমাকে? তুই এমন ছেলেকে পছন্দ করিস? তোর রুচি এত নিচে নেমে গেছে? দেখ বান্ধবী, তুই বড়লোক হতে পারিস, কিন্তু একটা কথা মনে রাখিস, গরিব হতে বেশি দিন সময় লাগে না। আমি আব্বুকে বলে তোদের অফিস বন্ধ করে দিব, এটা মনে রাখিস। মেয়েগুলোর কথা শুনে ওইখান থেকে চলে আসলাম। কিছু ভালো লাগছিল না। বাসায় আসতে দেখি পিয়ন চাষা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, তুমি কি রহমান সাহেবের ছেলে মেঘ? জি, কেন? এই নাও তোমার নামে একটা চিঠি এসেছে, আমি যাই তাহলে আজকে। পিয়ন চলে যেতেই আমি চিঠিটা নিয়ে চলে আসলাম ঘরে। চিঠি খুলে পড়তে লাগলাম। আমার আর্মি হওয়ার স্বপ্ন পূরণ হবে। মনে মনে বলতে লাগলাম, আব্বু, আমি তোমাদের স্বপ্ন পূরণ করবই। আজকে যদি তুমি থাকতে তাহলে কতই না খুশি হতে। এটা দেখে হঠাৎ ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার মেঘ, তুমি কাল থেকে আর্মি ট্রেনিংয়ে জয়েন করবে। তোমাকে মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই ঠিকানায় চলে এসো। ঠিক আছে স্যার।
এই বলে ফোনটা কেটে চলে আসলাম ইমতিয়াজদের বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে কেমন আছো? আগের মতো আসা যাওয়া করো না, তোমাকে বললে নাকি আসো না? আসলে আন্টি কাজ করি তো এর জন্য আসতে পারি না। তা ইমতিয়াজ কোথায়? তাকে একটু ডাক দেন, একটা সুখবর আছে সবার জন্য। ইমতিয়াজ একটু নিচে আয় তো, মেঘ এসেছে। ইমতিয়াজ, আমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ হবে কাল থেকে। আমি আর্মি ট্রেনিংয়ে জয়েন্ট হব, দোয়া করিস আমার জন্য। দোয়া করিস, সব সময় ভালোভাবে ট্রেনিং করিস। আমি তোকে কালকে নিয়ে যাব ওখানে। চল এখন একটু বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে চল। এই বলে চলে আসলাম বাইরে। ইমতিয়াজের বাইরে করে সোজা পার্কে চলে আসলাম। পার্কের ভিতরে প্রবেশ করতেই দূরে এক কোনায় একটা বেঞ্চে দেখতে পেলাম টুম্পা তার বয়ফ্রেন্ডের সাথে বসে কথা বলতেছে। চল টুম্পাকে আজকে একটা শিক্ষা দিয়ে আসি। সে বলেছিল না তুই তার যোগ্য না, আজকে তুই প্রমাণ করে দিবি সে তোর যোগ্য না। থাক না ভাই, সব বাদ দে। সে তার মতো করে চলুক, আমি আমার মতো করে চলি। কেন তাকে বিরক্ত করতে যাবো অযথা? তুই একটা মানুষ বটে, চল ওই পাশে গিয়ে বসি। আমি আর ইমতিয়াজ চলে আসলাম। অন্য পাশে দুজন বসে বসে গল্প করতেছি। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলতে লাগলো, এই যে ভাইয়া, শুনতেছেন? আমাকে ডাকতেছেন নাকি আপু? না, আপনার পাশে যে বসে আছে তাকে ডাকতেছি। ওনাকে একটু বলবেন আসার জন্য। মেঘ যা, ওই মেয়েটা তোকে ডাকতেছে। কি যেন বলবে, শুনে আয়। কি বলবে আমি আগে থেকেই জানি তাকে। বলো এইখানে এসে বলার জন্য। আমি ওইখানে যেতে পারবো না। আপু আপনি এখানে এসে বলেন ওর মন ভালো নেই তো তাই যেতে চাইতেছে না। মেয়েটা আমার পাশে এসে বসে পড়লো। আমি কিছুটা সরে বসতেই মেয়েটা আমার হাত ধরে বলতে লাগলো, সরে যাইতেছেন কেন? বসেন এইখানে। আমি যেটার জন্য এসেছি সেটা হয়তো আপনি ভালো করেই জানেন। সকালবেলায় হয়তো আমাদের কথাগুলো শুনেছেন। শুনেছি, তবে আমি এইসব রিলেশনে যেতে চাই না এখন আর। আমি এতিম ছেলে, আমার সাথে আপনি থাকলে শুধু কষ্ট পাবেন। তার চাইতে ভালো হবে আপনি অন্য একজনকে নিয়ে ভালো থাকবেন। ইমতিয়াজ চল এখান থেকে। আমার আপনাকেই লাগবে। আপনি কোথাও যেতে পারবেন না এইখান থেকে। চুপচাপ বসে থাকেন। আমি কিছু না বলে মেয়েটার পাশে বসে রইলাম। মেয়েটা আমাকে প্রপোজ করলো, রাজি হয় নাই। সন্ধ্যায় আমি আর ইমতিয়াজ চলে আসলাম বাসায়। ইমতিয়াজ কালকে 10টায় বলেছে ওইখানে থাকতে হবে। আমি এইখান থেকে 7টায় বের হয়ে যাব। ঠিক আছে আমি চলে আসবো নি 7টায়। তুই রেডি হয়ে থাকিস আর এনে টাকাগুলো রাখ, কাজে আসবে ওইখানে। আরে টাকা লাগবে না। ইমতিয়াজ জোর করে টাকাগুলো দিয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকাল 6টায় ফোনে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আসছি। এমন সময় ইমতিয়াজ আসলো। কি রে, রেডি হয়েছিস নাকি? রেডি আছি। এই বলে ব্যাগটা নিয়ে চলে আসলাম বাইরে। ইমতিয়াজের বাইকে করে সোজা ট্রেনিং সেন্টারে চলে আসলাম। এসে থেকে কয়েকজন লোক বসে আছে। আমি ভেতরে যেতেই একজন লোক এসে বলতে লাগলো, তোমার নাম মেঘ তাই না? জি আমার নাম মেঘ। চলো, তোমাকে স্পেশাল ট্রেনিং দিতে হবে। তোমার উপর মহল থেকে অর্ডার এসেছে। তোমাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে একা একটা হায়নাও তোমাকে দেখে ভয় পায়। কিন্তু স্যার আমি সবার মতো ট্রেনিং করতে চাই। আমাকে কেন আলাদা ট্রেনিং করাবেন? সবাই যেটা করবে আমিও সেটাই করব। সেটাই তো করবে, তবে তোমার ট্রেনিংটা একটু ভিন্ন হবে। আমার সাথে চলো, দেখতে পারবে। আর এই নাও, এটা তোমার জন্য। আমাদের কর্নেল স্যার দিয়েছে। কিন্তু আমাকে একা কেন দিল? বাকিদের দিবে না নাকি? সবাইকে দিবে। তুমি চলো আমার সাথে, আর ওইখানে যা যা বলবে তাই তাই করতে হবে তোমাকে। জানোই তো আর্মি ট্রেনিং কতটা ভয়ঙ্কর। জানি, তবু আমার মায়ের স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো। আমার মাকে আমি কথা দিয়েছি আমি আর্মি হবই হব। হ্যাঁ চলো। আর একটা কথা মনে রাখবে, এখানে লজ্জা আর ভয় কোনোটাই পাওয়া যাবে না। সবাই যেটা করবে সেটা তোমাকেও করতে হবে। ওইসব নিয়ে চিন্তা নেই স্যার, সবাই যেটা করবে আমি ওটাই করব। এই বলে স্যারের সাথে চলে আসলাম একটা ঘরে। এসে দেখি দুজন লোক একটা ছেলেকে মারতেছে। ছেলেটা কিছুই বলতেছে না। স্যার ওই ছেলেকে এইভাবে মারতেছে কেন? এটাই তো এখানের রুটিন। প্রতিদিন সকালবেলা এভাবে পিটাবে। যারা যারা বিশেষ কমান্ডো হতে এসেছে ঠিক তোমাকেও এভাবে পিটাবে। স্যারের কথা শুনে তো অবাক, কিছুটা ভয়ও পেলাম, কিন্তু হার মানবো না আমি কখনোই। এই বলে পাশে ব্যাগটা রেখে চলে আসলাম ওই দুটো লোকের কাছে। আমি যেতে একজন বলতে লাগলো, এই ছেলে, শার্ট প্যান্ট খুলে এরপর আয়। কিন্তু স্যার। আকাশ,
ওকে সব বুঝিয়ে দে, নতুন এসেছে, বুঝবে না হয়তো। আকাশ নামের লোকটা আমাকে সব কিছু বুঝিয়ে দিল। সারা শরীরের কাপড় নেই, শুধু ছোট একটা প্যান্ট ছাড়া। আমি কাছে যেতেই শামীম আর আকাশ দুজন আমাকে পিটাতে লাগলো। আমি চিৎকার করতেছি দেখে মুখের টেপ লাগিয়ে পিটাতে লাগলো। আমি চুপচাপ সহ্য করতেছি। প্রায় 2 ঘন্টা এভাবে পেটানোর পর আমাকে দাঁড় করাতেই আমি পড়ে গেলাম নিচে। শামীম বলল, মেঘ, মাত্র তো শুরু, এখনই এই অবস্থা, পরে কি হবে বুঝতে পারছো তো? তাই বলছি তাড়াতাড়ি ওঠো, মনকে সব সময় শক্ত রাখো, আর মনকে বোঝাও এটা তুমি পারবে, এটা তোমার জন্য ব্যাপার না। শামীম ভাইয়ের কথা মতো কাজ করতে লাগলাম। আস্তে আস্তে নিচ থেকে উঠে আকাশ ভাইয়ের সাথে চলে আসলাম অন্য রুমে। এসে দেখি এখানে আরও কড়া আইন 150 কেজির একটা লোহা এনে আমার কাছে দিয়ে বলতে লাগলো, এইটা উঠিয়ে দেখাও তো দেখি তোমার কত শক্তি। আমি উঠিয়ে ব্যায়াম করতে লাগলাম। 30 মিনিট করার পর একটু রেস্ট করতে দিল। আমি একা একা বসে আছি দেখে শামীম ভাই আমার কাছে এসে বলতে লাগলো, মেঘ, তোমার ব্যাপারে আমি এবং আকাশ সব শুনেছি, সব কিছুই জানি। এর জন্য তোমাকে এমন কিছু ট্রেনিং দিচ্ছি যাতে পরবর্তীতে তুমি একজন ভালো সেনাবাহিনী অফিসার হতে পারো। আমরা দুইজন তোমাকে যা যা বলবো তাই তাই করতে পারবে তো? পারবো, তবে আমি এখন নতুন কিছুটা সময় লাগবে বুঝতে। আমাকে কি কি করতে হবে বলে দেন, আমি ওই অনুসারে কাজ করব। এই নাও, এই বইটা রাতে পড়বে, তাহলে সব কিছু বুঝতে পারবে কি কি করতে হবে। চলো এখন আবার ট্রেনিং করতে হবে তোমাকে। আমি আবার ট্রেনিং শুরু করলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। শরীরটা পুরো ব্যথা হয়ে আছে। রুমে শুয়ে আছি, এমন সময় শামীম ভাই আসলো। মেঘ, কি হয়েছে? শরীর ব্যথা করছে নাকি? অনেক ব্যথা করতেছে, উঠতে পারছি না বিছানা থেকে। এই নাও, এটা খেয়ে একটু পর ট্রেনিং দিতে আসো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু। শামীম ভাই একটা ট্যাবলেট দিয়ে চলে গেল। ট্যাবলেটটা খেয়ে সোজা চলে আসলাম ট্রেনিং রুমে। আস্তে আস্তে আবারও ট্রেনিং শুরু করলাম। মার্শাল আর্ট, কুমফু, আরও অনেক কিছু শিখে গেলাম খুব তাড়াতাড়ি। দেখতে দেখতে চলে গেল 1 মাস ট্রেনিং করতেছি। এমন সময় আকাশ ভাই আসলো আমার কাছে, বলতে লাগলো, মেঘ, কালকে তোমার পরীক্ষা হবে কয়েকটা। যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমাকে কাল থেকে আর্মি অফিসের পদে নিয়োগ দেওয়া হবে। ওকে ভাই, তা কি কি পরীক্ষা হবে আমাকে বলতে পারবেন? আমি আগে থেকে একটু প্র্যাকটিস করে নিতাম। না মেঘ, এইসব বলা যাবে না। বললে তো আগে থেকেই এইসব ট্রেনিং সবাইকে দিয়ে করিয়ে নিতাম, তাই না? আচ্ছা সমস্যা নাই, কালকে আমি পারবই, দোয়া করবেন আমার জন্য। এটা বলে চলে আসলাম জিম করতে। দেখতে দেখতে কেটে গেল একটা দিন। সকালে রেডি হয়ে লাস্ট ট্রেনিংয়ে জয়েন করতেই দেখতে পেলাম আমার সাথে যারা যারা আগে থেকেই ট্রেনিং করতো তারাও আছে এইখানে। কমান্ডার স্যার আমাকে দেখে বলতে লাগলো, মেঘ, বুকে সাহস রাখবে, তাহলে তুমি জিততে পারবে। আমি জানি এই কাজ তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, তোমার মধ্যে ওইরকম একটা দম আছে। দোয়া করবেন আমার জন্য। ট্রেনিং শুরু হয়ে গেল। 300 কেজি ওজনের একটা লোহা আমার কাছে এনে দিতেই সাথে সাথে উঠে নিলাম। এটা দেখে যারা বিচারক ছিল তারা আলোচনা করতে লাগলো, তুমি পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো, সবগুলো ট্রেনিং শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে। আমি পাশে দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে এই ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় ট্রেনিং শুরু। আমাকে দিয়েই শুরু করতে লাগলো। পিছন থেকে মোটা মোটা 3টা কার্ড এনে পিঠ বরাবর দিল সজোরে বাড়ি। কাঠ ভেঙে 2 টুকরো হয়ে গেল, কিন্তু আমার কিছুই হলো না। এটা দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আস্তে আস্তে সবগুলো ট্রেনিং শেষ হলো। এখন কে পাস হয়েছে তার ঘোষণা দেবে বিচারক। আমরা মেঘের ট্রেনিং এবং তার সাহসিকতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। আর তোমরা যারা আগে থেকে ট্রেনিং করতেছো তোমাদের আরো ভালো করে করতে হবে। মেঘকে তো দেখছোই কিভাবে কাজগুলো করছে। মেঘ, তুমি কাছে আসো। আমি কাছে যেতেই আমার গলায় একটা মেডেল দিয়ে বলতে লাগলো, তোমাকে সপ্তাহের ছুটি দেওয়া হলো, তুমি আজকেই বাড়ি চলে যেতে পারবে। স্যার আমার 1 সপ্তাহের না, 1 দিনের ছুটি দিলেই হবে। আমার তো পরিবার নেই, আমি আমার বন্ধুর সাথে দেখা করে চলে আসবো। তাহলে চলো আমার সাথে, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। যাও, সব কিছু রেডি করে চলে আসো। কিন্তু স্যার আপনার সাথে কি করে যাই বলেন, সবাই কি বলবে? কে কি বললো তাতে আমাদের যায় আসে না। তোমার মতো সাহসী পুরুষ থাকতে আমার আর কিসের ভয়। আর শামীম, আকাশ, তোমাদের ধন্যবাদ এমন একজন আর্মি অফিসার আমাদের দেওয়ার জন্য। স্যার, এইখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমাদের কাজ এইটা। আর তোমরা আমার সাথে আসো,
এইভাবে যদি দেরি করো তাহলে তোমাদের আর্মি অফিসার হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তাই বলতেছি, তোমরা আবার নিজ নিজ দায়িত্বে প্র্যাকটিস করো। ঠিক আছে স্যার। আমি রেডি হয়ে চলে আসলাম বিচারক হাসান সাহেবের কাছে। কিছুক্ষণ পর আমি আর হাসান সাহেব চলে আসলাম তার বাসায়। কলিং বেল দিতে একজন মহিলা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মহিলাটা বলতে লাগলো, এইটা কাকে নিয়ে এসেছো? এইটা আমার ছেলে, আজ থেকে এইখানেই থাকবে। চলো মেঘ, ভিতরে যাই। আমি ভেতরে চলে আসলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় হাসান সাহেবের স্ত্রী রুমে প্রবেশ করে বলতে লাগলো, এই নাও বাবা, এই লেবুর শরবতটা খেয়ে নাও। তুমি ট্রেনিং দিয়ে এসেছো, খুব ক্লান্ত হবে তুমি। না আন্টি, ট্রেনিং দিতে তো অভ্যাস হয়ে গেছে, তো এখন আর ক্লান্ত লাগে না। তবুও খেয়ে নাও এটা। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিকেল 5টায়। উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই হাসান সাহেব বলতে লাগলো, মেঘ, তোমাকে একটা কাজ করতে হবে। আজ থেকে এই 7 দিন আমার মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে হবে। পারবে তো থাকবে? অবশ্যই পারবো। আমরা বসে কথা বলতেছি, এমন সময় একটা বোরকা পরা মেয়ে আসলো। হাসান সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি একটু বাহিরে যাইতেছি, কিছুক্ষণ পর চলে আসবো। আমার জন্য টেনশন করো না। টেনশন করতে হয় না রে মা। মেঘ, তুমি ওর সাথে যাও। কোনো বিপদ হলে আমাকে সাথে সাথে ফোন দিবে, ঠিক আছে? কিন্তু আব্বু, আমি তো একা যেতে চাইতেছি। বাহিরে কাজ শেষ করে আবার একটু শপিং করতে যাব। উনিও কি ওইখানে যাবে নাকি? সপ্তাহ তোর বডিগার্ড হচ্ছে মেঘ। যেখানে যাবি সেখানেই যাবে তোর সাথে। আমি চলে আসলাম গাড়িতে। ড্রাইভিং সিটে বসে আছি। মেয়েটা আমার পাশের সিটে এসে বসে পড়লো আর বলতে লাগলো, আপনি আব্বুকে মানা করতে পারেন নাই যে আমার সাথে যাবে না? মেয়ে মানুষ পেলেই হয়েছে, তার সাথে যাওয়া লাগবে। তা না, উনি হচ্ছে আমার স্যার, ওনার কথা শুনতেই হবে আমাকে। এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। কোথায় যাবেন এখন? সামনে একটা পার্ক আছে, রমনা পার্ক, ওইখানে নিয়ে চলেন। আমি চলে আসলাম রমনা পার্কে। গাড়িটা সাইড করে ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার বন্ধু ইমতিয়াজ আসতেছে এই দিকে। আমাকে হয়তো চিনতে পারে নাই। মেয়েটার কাছে বসে বলতে লাগলো, কি হলো, মেঘ ফোন ধরে না নাকি? না, ওনার ফোন বন্ধ সেই কবে থেকে। একদিনও মনে হয় ফোনটা অন করেন নাই। ওনার জন্য যে একজন অপেক্ষা করতেছে সেটা হয়তো উনি জানেনই না। আমি ফোনটা অন করে ইমতিয়াজকে একটা মেসেজ দিলাম, কিরে বন্ধু, কি খবর তোর? আমার মেসেজ পেয়ে ইমতিয়াজ বলতে লাগলো, মেঘ হয়তো ফোন অন করেছে, এবার ফোন দিয়ে কথা বলেন। আমি আপনার জন্য আইসক্রিম নিয়ে আসতেছি। ঠিক আছে, জানতে হলে। ইমতিয়াজ চলে গেল। আমি ইমতিয়াজের পিছু পিছু চলে আসলাম গেটের বাইরে। কিছুক্ষণ পর ইমতিয়াজ এই ভিতরে ঢুকতে যাবে। এমন সময় বলতে লাগলাম, কিরে লালচান, আমার কথা শুনে আমার দিকে একবার তাকিয়ে যে ভিতরে ঢুকতে যাবে, অমনি দৌড়ে এসে আমাকে জোরে ধরে বলতে লাগলো, মামা কেমন আছিস? আজকে 2টি মাস পর তোকে দেখলাম। ভেবেছিলাম তুই ভুলে গেছিস আমাকে, কত ফোন কত মেসেজ করেছি। আমি আজকেই বের হলাম ক্যাম্প থেকে। ভাবছিলাম কালকে দেখা করবো তোর সাথে, আজকে দেখা হয়ে গেল। আচ্ছা, ওই মেয়েটাকে তুই যে কথা বলছিলি? ওটাই আফরিন যে তোকে প্রপোজ করেছিল। মেয়েটা প্রতিদিন তোর জন্য এসে এখানে কান্না করে। আমি কিছুই বলতে পারি না। আমার পরিচয় দিস না, এখন থেকে তার সাথে প্রতিদিন কথা বলবো। চল এখন যাই মেয়েটার কাছে। চল। আমি আর ইমতিয়াজ চলে আসলাম মেয়েটার কাছে। ইমতিয়াজ তার হাতে থাকা আইসক্রিমটা দিয়ে বলতে লাগলো, মেঘকে ফোন দিয়েছেন নাকি? কিন্তু রিসিভ করছে না। আবার দেন, দেখবেন রিসিভ করবে। আফরিন আবার ফোন দিল আমার নাম্বারে। রিসিভ করতেই বলতে লাগলো, আপনি কেমন আছেন? এতদিন কত মেসেজ কত কল দিয়েছি, ধরেন নাই কেন? আরে আপনি কে, এমনভাবে বলতেছেন কেন? আপনি হয়তো রং নাম্বারে ফোন দিয়েছেন। রাখছি। আমি রং নাম্বারে ফোন দেই নাই, ঠিক নাম্বারে ফোন দিয়েছি। এখন বলেন, কবে বের হবেন ক্যাম্পের থেকে? আরও দেরি হবে নাকি? আমি তো আজকেই বেরিয়ে গেছি। তা আপনি আমার ব্যাপারে এত কিছু কি করে জানেন বলেন তো একটু শুনি। এইসব আপনাকে জানতে হবে না। আপনি কালকে ঠিক বিকেল 5টায় দেখা করবেন আমার সাথে, রমনা পার্কে, সেই জায়গায় যেখানে আপনাকে প্রপোজ করেছিলাম। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে আফরিনকে বলতে লাগলাম, ম্যাম শপিং করতে কখন যাবেন? অনেক দেরি হয়ে যাইতেছে তো। সন্ধ্যায় বাসে গেলে আঙ্কেল চেঁচামেচি করবে। চেঁচামেচি করুক না, তুই গাড়িতে গিয়ে বস, আমি আসতেছি ওর সাথে একটু কথা বলে। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর আফরিন আসলো। আমার মুখের দিকে একবার তাকিয়ে বলতে লাগলো,
শপিং মলে যান, কিছু কেনাকাটা করব। আর একটা কথা, আপনার কি ফোন নেই নাকি? ফোন চালাতে দেখছি না যে কখনোই। আছে, তবে বাটন ফোন, স্মার্টফোন আমি চালাই না বেশি। এ বলে গাড়ি ড্রাইভ করতে করতে চলে আসলাম বসুন্ধরা। আফরিন শপিং শেষ করে আমাকে নিয়ে একটা ফোনের দোকানে ঢুকলো আর বলতে লাগলো, এইখান থেকে একটা ফোন পছন্দ করেন তো দেখি। আপনি নেবেন, আপনি পছন্দ করেন, আমাকে বলতেছেন কেন পছন্দ করতে? আপনাকে বলছি পছন্দ করতে, পছন্দ করেন, এত কথা বলেন কেন? আর এইসব কি পড়েছেন? মেয়েদের দেখাচ্ছেন নাকি যে আপনারও বডি ফিটনেস আছে? না, আমার এইগুলোই ছিল, তাই এইগুলোই পড়ছি। মেয়েদের দেখানোর জন্য পড়তে হবে, এটা কোথায় লেখা আছে? আমার তো এটাই মনে হইতেছে, আপনি মেয়েদের দেখানোর জন্যই এইসব পড়েছেন। আর হ্যাঁ, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। যদি করেন তাহলে আব্বুকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দেব। ভয় দেখাচ্ছেন নাকি? আমি আপনার আব্বুকে ভয় পাই না। আজকে রাতেই বলবো আপনার আব্বুকে আমি আপনাদের বাসায় থাকবো না। আরে আমি তো মজা করছিলাম আপনার সাথে। তা কোন ফোনটা পছন্দ হয়েছে বলেন? কেন ফোনই পছন্দ হয় নাই? আমার ফোন আছে, আবার টাকা আছে, আমি কিনতে পারবো, চলেন এখন। এই বলে আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর আপনার একটা ফোন কিনে আমার হাতে দিয়ে বললো, রাতে ফোন দিব, ফোন ধরবেন ঠিক আছে? আর না ধরলে আপনার রুমে চলে যাব। আমি কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। প্রায় 30 মিনিট পর বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আফরিনের আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দেখে বলতে লাগলো, এত রাত হয়েছে কেন তোমাদের? ভেতরে আসো। আসলে আম্মু একটু ঘোরাঘুরি করছিলাম তো, তাই আর কি দেরি হয়ে গেছে। আর তোমার জন্য একটা জিনিস আনছি, চলো দেখাই তোমাকে। চল। আমি আমার রুমে চলে আসলাম। ফোনটা বের করে টেবিলে রেখে দিলাম। ফ্রেশ হয়ে বের হতেই বাটন ফোনটা বাজতে লাগলো। তাকে দেখি ইমতিয়াজ ফোন দিয়েছে। রে বন্ধু, কি খবর? এই তো ভালো। কি করিস এখন? আর আফরিন তোকে চিনে ফেলেছে রে। আমাকে চিনলো কি করে? তুই যদি তাকে না বলিস। আমার ফেস তো আগের মতো নেই যে চিনবে। প্রথম দেখাতেই চিনতে পারে নাই, আর এখন চিনবে তুই বলে দিয়েছিস, এটা জানি। আসলে মেয়েটা খুব কান্না করছিল, এই জন্য বলে দিয়েছি তাকে। মেয়েটা খুব ভালো রে, টুম্পার মতো এতটা স্বার্থপর না। ভালো কথা মনে করে দিয়েছিস। তোর কাছে তোর টুম্পার নাম্বার আছে, তুই এখন ফোন দিয়ে বলে দে যে কালকে বিকেল 5টায় রমনা পার্কে থাকার জন্য এর কাছ থেকে যা টাকা নিয়েছিলাম সব দিয়ে দেবো কালকে। তুই বলে দে, আমি বলতে পারবো না। মেয়ে মানুষ এতটা স্বার্থপর হতে পারে আমি আগে জানতাম না। আচ্ছা বন্ধু, রাখছি। এখন তোর ভাবি ফোন দিতেছে বারবার। ঠিক আছে। ফোনটা কেটে দিতেই কিছুক্ষণ পর হাসান সাহেব আমার রুমে ঢেকে আমার পাশে এসে বসলো আর বলতে লাগলো, আচ্ছা মেঘ, একটা সত্যি কথা বলবে আমাকে? আফরিন আজকে কার সাথে দেখা করতে গিয়েছিল? এই কয়েকদিন তার মুখ মলিন হয়েছিল, আজকে ওর মুখে হাসি ফুটেছে। স্যার আপনি জানেন আমি সবসময় সত্যি কথা বলি। আসলে আফরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি রিলেশনে এইসবে যাইতে চাই না। আমার যখন বয়স হবে তখন ঠিকই বিয়ে করব। ওহ আচ্ছা, এই ব্যাপার। এর জন্য হয়তো সবাইকে গিফট করতেছে। আচ্ছা, আমার মেয়েকে সুখে রাখতে পারবে না নাকি? আল্লাহর রহমতে এখন পারবো, কারণ এখন আমার চাকরি হয়েছে, এখন তেমন সমস্যা নেই। তবে আমি তো এতিম, আপনার মেয়ে কি আমার কাছে সুখে থাকবে? তুমি কখনোই নিজেকে এতিম বলবে না। এখন থেকে আমি তোমার বাবা, আর তোমার আন্টি হচ্ছে তোমার মা। ঠিক আছে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম নিচে। এসে দেখি আফরিন আর আন্টি কথা বলতেছে। আমরা যেতে আন্টি বলতে লাগলো, ওগো শুনছো তোমার মেয়ের কথা? সে নাকি বিয়ে করে এই বাড়িতেই থেকে যাবে। আর এই দেখো কি আনছে তোমার মেয়ে। ছোট একটা পুতুল আনছে, এর ভিতরে আমার ছবি, আফরিনের এবং তার আব্বু আম্মুর ছবি আছে। আমি দেখে কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বসো এইখানে। আফরিন, যাক, এমন একজন মানুষকে তুই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিস, সত্যি আমি খুব খুশি হয়েছি রে। কি বলছো? আমি কিছুই বুঝছি না, একটু খুলে বলো তো আমাকে কি হয়েছে। তোমার মেয়ে মেঘকে পছন্দ করে, এর জন্য ওই বলেছে যে বিয়ে করলে ও ওই বাড়িতেই থাকতে যাবে, তাই না রে আফরিন? আব্বু। আমি চুপচাপ ওদের কথা শুনতেছি আর মাঝে মধ্যে তাদের প্রশ্নের উত্তর দিতেছি। রাতে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুমটা ভেঙে গেল। তাকে দেখে আফরিন আমার বুকে মাথা রেখে কি যেন করতেছে। এই আপনি এখানে কি করতেছেন? কই কি করলাম? কিছুই তো করলাম না। আপনি এমন করতেছেন কেন? আমি আবার কেমন করলাম শুনি? আপনি এখনই এইখান থেকে চলে যান। আন্টি আঙ্কেল দেখলে সমস্যা হবে অনেক। কোনো সমস্যা হবে না।
আব্বু আমাদের মেনে নিয়েছে। আর কিসের সমস্যা শুনি? তবু আপনি যান। ঠিক আছে, চলে যাইতেছি। যাও, ফ্রেশ হয়ে আসো। একটু পর আমরা আমাদের অফিসে যাব। আর তুমি তো 7 দিন আছো, তাই না? আজকে একদিন চলে গেছে, আরও 6 দিন আছে এইখানে। কেন, কোনো কিছু লাগবে না কি? লাগলে বলেন, আমি কিনে দিয়ে যাই। না, কিছু লাগবে না, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। আফরিন চলে গেল। আমার বাটন ফোনটা নিয়ে নিচে চলে আসলাম। সোফায় বসে আছি, এমন সময় আর্মি ক্যাম্প থেকে ফোন আসলো। রিসিভ করতে বলতে লাগলো, মেঘ, তোমাকে আজকেই আর্মিতে জয়েন করতে হবে। আজকে একটা গুপ্ত মিশনে যেতে হবে তোমাকে। উপর মহল থেকে আদেশ এসেছে, এর জন্য তোমাকে ফোন দিলাম। ঠিক আছে শামীম ভাই, আমি একটু পর আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই আঙ্কেল এসে বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, কোথাও যাবে না নাকি? আঙ্কেল, ক্যাম্প থেকে ফোন এসেছিল, বলেছে এখনই যাওয়ার জন্য একটা মিশন আছে, ওটা শেষ করতে হবে। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি। আফরিন, তোর যেতে হবে না, তুই বাসায় থাক। মেঘ তো মিশনে গেলে কথা বলতে পারবে না বেশি। আমরা চলে আসলাম ক্যাম্পে। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছি। আমি যেতেই শামীম ভাই আমাকে সব কিছু বুঝিয়ে দিল, কোথায় কী করতে হবে, কিভাবে কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। মেঘ, তোমার ওপর ভরসা আছে আমাদের, তুমি পারবে মিশনটা কমপ্লিট করতে। দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য, যাতে মিশনটা কমপ্লিট করে আসতে পারি। এই বলে সবাই চলে আসলাম মিশনের সেই জায়গায়। আচ্ছা রাহুল, এই মিশনটা তো অনেক বড় মিশন, এত বড় জঙ্গলে আমাদের 5 জনকে পাঠিয়েছে। ভাই, আমাদের 5 জনকে এই মিশন কমপ্লিট করতে হবে। এই নেন জিপিএস ট্যাগার, এটা সবার সাথে রেখে দেন। এই জিপিএস ট্যাগার সব সময় সবার লোকেশন বলতে থাকবে, কে কোথায় আছে, কত দূরে আছে। সবাই শোনো, তোমরা 4 জন চারদিকে সরে যাও, আমি মাঝখান দিয়ে যাইতেছি, যদি কোনো ক্লু পাই তোমাদের জানাবো। এই বলে চলে আসলাম মাঝ জঙ্গলে। চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখতেছি, আর গাছের মধ্যে ক্রস চিহ্ন এঁকে এঁকে আসতেছি, যাতে বুঝতে পারি কোথা দিয়ে জঙ্গল থেকে বের হওয়া যায়। এসব ভাবতেছি আর সামনের দিকে এগিয়ে যাইতেছি। হঠাৎ একটা গুলি এসে গাছে লাগতেই আমি লুকিয়ে পড়লাম। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি কোথায় আছে তারা। পিস্তলটা বের করে সাইলেন্সার লাগিয়ে সামনে একটা লোকের মাথায় দিলাম গুলি করে। সাথে সাথেই পড়ে গেল লোকটা। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতেছি, আর চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখতেছি। লোকটার কাছে আসতেই তার ফোনটা বাজতে লাগলো। রিসিভ করতে ওই পাশ থেকে বলতেছে, এই তোরা সবাই কোথায় আছিস রে? এই জঙ্গলের ভেতরে 4 জন কমান্ডার ঢুকছে, সবাই সাবধানে থাকিস। ভাই আমি একজনকে ধরেছি, কয়েকজন লোক পাঠিয়ে দেন তাড়াতাড়ি। এই বলে ফোনটা কেটে একটা বড় গাছের উপর লুকিয়ে পড়লাম, যাতে কেউ আমাকে দেখতে না পায়। ফোনটা বের করে রাহুলকে ফোন দিলাম। হ্যালো রাহুল, তোমাদের ব্যাপারে শত্রুরা জেনে গেছে, তোমরা একটু সাবধান থাকো। ভাই, আমরা সবাই একজন একজন করে মেরে ফেলেছি, এখন সামনের দিকে এগিয়ে যাইতেছি, তবে রাতে কোথায় থাকবো এটাই ভেবে পাইতেছি না। তোদের ব্যাগের ভিতরে একটা ব্লুটুথ আছে, ওই বোতলে পানি আছে, ওইটা খাইলে অদৃশ্য হয়ে যাবি। তবে হ্যাঁ, তোর কাপড় দেখা যাবে, শরীর দেখা যাবে না। ভাই, কাপড় দেখা যাক, এমন জায়গায় শুয়ে থাকবো কেউ দেখবে না, এইখানে তো গাছ আর গাছ। রাহুলের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই প্রায় 30 মিনিট পর কয়েকটা লোক এদিকে আসতেছে দেখে লুকিয়ে বসে এলাম। লোকগুলো ছেলেটার কাছে গিয়ে দেখতে পেলো মোড় পড়ে আছে। ভাই, আমাদের সাথে একজন লোককে মেরে ফেলেছে, এখন কি করব তাকে? খবর দিয়ে তোরা আবার ডেরার দিকে চলে আয়, তোদের যদি দেখে মেরেও ফেলতে পারে, কারণ যে 5 জনকে পাঠিয়েছে ওরা হচ্ছে বিশেষ টিম। ভাই, তাহলে তো আমাদের এই জঙ্গল থেকে সকল মালামালগুলো নিয়ে পালিয়ে যেতে হবে, তা না হলে আমাদের মৃত্যু নির্ঘাত। আমাদের মৃত্যু দেরি আছে, তোরা শুধু চারিদিকটা খেয়াল রাখ। আমি আরো লোক আনতেছি বাইরে থেকে, আর বট গাছের নিচ থেকে হীরাগুলো বের করে নিয়ে আসিস। ঠিক আছে ভাই, এখন রাখছি তাহলে, কাজ আছে অনেক। লোকগুলোর সাথে কে কবর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি পেছন থেকে স্নাইপারটা বের করে সবগুলোকে গুলি করে মেরে ফেললাম। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাইতেছি, এমন সময় রাহুলের ফোন কল। ভাই, আপনি যে জায়গা আছেন ওই জায়গা থেকে আধা কিলোমিটার ডান দিকে চলে আসেন, এইখানে বটগাছের ভেতর থেকে হীরের বক্স বের করতেছে ওরা। ঠিক আছে, আসতেছি এখনই। এই বলে দিলাম এক দৌড়। 11 মিনিটের মধ্যেই চলে আসলাম রাহুলের কাছে। 2 জন লুকিয়ে লুকিয়ে স্নাইপার দিয়ে গুলি করতে লাগলাম। আমাদের কেউ খুঁজে পাচ্ছে না। 10 মিনিট এর মধ্যেই সবগুলোকে মেরে ফেলে দিলাম ওইখানেই। রাহুল, এক কাজ কর, কর্নেল স্যারকে ফোন দিয়ে বলে দে যে একটা বিশেষ টিম পাঠাতে এখান থেকে এগুলো নিয়ে যাওয়ার জন্য। ওকে ভাই।
তবে সাবধানে পা ফেলতে হবে। সামনের দিকে বটগাছের ভেতরে লোক থাকতেও পারে লুকিয়ে। তুই ফোন দিয়ে বলে দে, আমি দেখে আসতেছি সামনের থেকে। এই বলে চলে আসলাম ডায়মন্ডগুলোর কাছে। এসে দেখি সবগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বট গাছের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বড় একটা সুড়ঙ্গ। আস্তে আস্তে সামনে যাইতেছি, তত বড় হচ্ছে সুড়ঙ্গটা। কিছু দূর যেতেই বুঝতে পারলাম আমার পেছনে কেউ আছে। সাথে সাথে লোকে পড়লাম আর দেখতে লাগলাম আমার পিছু কে নিয়েছে। ভাই আপনি আড়াল থেকে বের হন। আমি আড়াল থেকে বের হয়ে গেলাম। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাইতেছি। দুই পাশে শুধু হীরের খনি। আস্তে আস্তে গুহার অন্য পাশে চলে গেলাম। গিয়ে তো পুরোই অবাক, কারণ 500-রও বেশি মেয়ে রাখা আছে এইখানে। রাহুল, এইসব কি? ভাই তাড়াতাড়ি চলেন, গিয়ে ওদের বাঁধন খুলে নেই, তা না হলে ওরা তো মারা যাবে। তাড়াতাড়ি চল। আমরা গিয়ে বাঁধন খুলতেই পাশ থেকে কয়েকজন লোক এসে আমাদের মাথায় পিস্তল ঠেকে বলতে লাগলো, এই যে আমাদের লোকদের তো মেরে ফেলেছিস, এখন তোদেরকে বাঁচাবে বলতো? আমাদের বাঁচানোর কেউ নাই, আমরা নিজেই বেঁচে ফিরতে পারবো। এই বলে উল্টো ঘুরে ওদের হাত থেকে পিস্তলটা নিয়ে গুলি করতে লাগলাম। এমন সময় আমার হাতে এসে একটা গুলি লাগলো। হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ে গেল নিচে। ভাই আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। তুমি ওই দিকটা দেখো। যে রাহুল সামনের দিকে এগোতে যাবে, কোথা থেকে সুগন্ধি জিনিস নাকে আসতেই আমার সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখতে পেলাম একটা ছোট ঘরে আমরা বন্দি হয়ে আছি। আমাদের হাত পা রশি দিয়ে বাঁধা। ভাই এখন কি করব? এইখান থেকে না তো বের হতে পারবো, না তো তোদের কিছু করতে পারবো। নিশ্চয়ই বের হতে পারবো। মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে কিভাবে বের হওয়া যায়। এই বলে দুইজন চিন্তা করতে করতে একটা উপায় আসলো মাথায়। রাহুল, উল্টো পিঠ ঘুরে আমার হাতের বাঁধন খোল, আমি তোর বাঁধন খুলে দিতেছি। ঠিক আছে ভাই। যে হাতের বাঁধন খুলতে যাবে এমন সময় কারো আসার শব্দ পেলাম। রাহুল আগের মতো শুয়ে পড়ে, যাতে বুঝতে পারে আমাদের এখনো জ্ঞান ফিরে নাই। আমরা আগের মতো শুয়ে পড়তেই শত্রুপক্ষের লোক আমাদের দেখে বলতে লাগলো, শালা, আমাদের সাথে পাঙ্গা নিতে এসেছিস তাই না? এখন বোঝ, সারাদিন রাত ঘুমাবি, আমি গিয়ে আমার কাজ করি। ওইদিকে আবার বস আসবে একটু পর। এইসব বলতে বলতে চলে গেল লোকটা। আমরা দুজন উঠে আমাদের হাত পায়ের বাঁধন খুলে ফেললাম। বসে বসে ভাবতেছি তালাটা কিভাবে খোলা যায়। এই নেন ভাই ক্লিপ, আপনি তো তালা খুলতে পারেন, এটা দিয়ে খুলে ফেলেন। আমি তালাটা খুলে বেরিয়ে পড়লাম বাইরে। আস্তে আস্তে সামনের দিকে যেতে লাগলাম। কিছুটা দূর যেতেই দেখতে পেলাম অনেকজন লোক বসে আছে এইখানে। রাহুল, এখন কি করবি? ভাই কিছু তো একটা করতে হবে, না করলে ওরা আমাদের মেরে ফেলবে। উপরে তাকে দেখে একটা কারেন্টের তার আছে, লাফ দিয়ে ছিঁড়ে ফেলতেই ওরা কারেন্টের শফট খেতে লাগলো। এভাবে 30 মিনিট শফট খাওয়ার পর কে যেন লাইন অফ করে দিল। আমরা না বের হয়ে দেখতে লাগলাম কে করেছে এটা। ভাই অনেকক্ষণ তো হয়ে গেছে, এখনো কেউ বাঁচলো না, কি করবেন? আসবে আসবে, এত চিন্তা করিস কেন, একটু অপেক্ষা কর, দেখি কেউ আসে কিনা। আমি আর রাহুল অপেক্ষা করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর একজন লোক এসে দেখতে লাগলো বেঁচে আছে নাকি লোকগুলো। তাদের দেখতেছে আর বলতেছে, কুত্তার বাচ্চারা খেয়ে খেয়ে শুধু পেট মোটা করছে, কাজের কাজ একটাও করে না। এখন মেরেছিস, এইখানে পচে মর, তোদের কেউ দাফন কাপড়ও করবে না। এইসব বলতেছে। আমি আর রাহুল লোকটার উপর ঝাঁপে পড়লাম। কেল ঘুষি কোনোটাই বাদ রাখে নাই। এইসব ভাবে কিছুক্ষণ পিটানোর পর লোকটা বলতে লাগলো, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের কি ক্ষতি করেছি আমাকে মারতেছেন? তুই আমাদের অনেক ক্ষতি করছিস। এখানে কতগুলো মেয়ে ধরে রেখেছিস হিসাব আছে। আর এইসব হীরার খনি কোথায় পেয়েছিস আমাদের সব বলবি এখন। বলতেছি এইসব আমরা এই জঙ্গল থেকে পেয়েছি। উত্তর পাশে একটা বড় গুহা আছে, ওইখানে আরো হীরার খনি আছে। আমরা শুধু এই কয়েকটা নিয়ে এসে এইখানে রেখেছি। যাক, ভালো করেছিস। এখন তোকে কি শাস্তি দেবো বল? আর তোদের লিডার আরও কেউ আছে নাকি? থাকলে ফোন দিয়ে বল তাড়াতাড়ি আসতে, তা না হলে তোকে এইখানেই মরতে হবে এখন। না, আমার আর কোনো লিডার নেই, আমি আইছিলাম তাদের লিডার। আপনারা যা করছেন সব কিছু নিয়ে যান আর আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো এসব কাজ করব না। তুই যে আর এইসব কাজ করবি না তার কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ রে, বল তো। আমি তো তোদের ভালো করেই চিনি, আজ নয় কাল তোরা আবার এইসব কাজ করবি। আমার নাম বিল্লু মাস্তান, আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। আপনি আমাকে ছেড়ে দিয়ে দেখেন, আমি চলে যাব এখান থেকে অনেক দূরে। আমিও এক কথার মানুষ, আপনাকে জেলে নিয়ে যাব, এটাই আমার দায়িত্ব। রাহুল, ফোন দিয়েছিস নাকি আসার জন্য সবাইকে? ওরা প্রায় আমাদের লোকেশনের কাছাকাছি আসে, চলেন
এই শালাকে বেঁধে রেখে মেয়েগুলোকে বাঁচিয়ে আনি আগে। কতদিন এইভাবে বাধা আছে কে জানে। বিল্লু মাস্তানকে বেঁধে রেখে সকল মেয়েদের বাঁধন খুলে বাইরে নিয়ে আসলাম। প্রায় 2 ঘন্টা পর আমাদের টিম আসলো আর আমরা সবাই নিয়ে যেতে লাগলাম বাইরের দিকে। এই রাহুল, আমাদের যে আরও 3 জন এসেছিল তারা কোথায় রে? তাদের সাথে কন্ট্যাক্ট করে বল যে ক্যাম্পে চলে যেতে। ভাই, এইখানে আমাদের আরো 3 দিন থাকতে হবে, কারণ বিল্লু মাস্তান শুধু একা লিডার না, অন্যান্য মাফিয়ার লোকেরা এইখানে এসেছে সব কিছু নিয়ে যাওয়ার জন্য। আমাদের ওই 3 জন লোক পাহারা দিতেছে। আচ্ছা, আগে ওদের বাইরে দিয়ে আসি, এরপর আমরা আমাদের কাজ আবার স্টার্ট করব। কি বলিস তুই? ভাই। আমরা মেয়েগুলো আর ডায়মন্ডগুলো আমাদের ক্যাম্পের গাড়িতে উঠে দিয়ে আবার জঙ্গলের ভিতরে যেতে লাগলাম। 3 ঘন্টা পর চলে আসলাম বাকি 3 জনের কাছে। কি খবর তোমাদের? এই তো ভাই আছি। ওই দেখেন কিভাবে ডায়মন্ডগুলো নিয়ে যাইতেছে গুহা থেকে। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু ওই পারে যাবো কি করে? নদী তো পার হতে হবে। এখন পার হতে গেলে ওদের কাছে ধরা পড়ে যাব। তা তো দেখতেছি, তবে ভাই এক কাজ করা যায়, ওই পাশ দিয়ে একটা ভাঙা ব্রিজ আছে, ওইটা দিয়ে যাওয়ার চেষ্টা করা যায়। আপনি কি বলেন? তা তো যাওয়া যায়, তবে খুব সাবধানে। একবার দেখে ফেলে ওরা সতর্ক হয়ে যাবে। আগে আমি যাব যখন। আর বলতেই তো ভুলে গেছি, আমাদের কাছে তো অদৃশ্য হওয়ার ওষুধ আছে। ওইটা খেয়ে না হয় আমরা ব্রিজ পার হয়ে যাব। একদম ঠিক কথা বলেছেন। আমার তো মনেই ছিল না যে আমাদের কাছে অদৃশ্য হওয়ার ঔষধ আছে। আমরা আস্তে আস্তে সবাই ব্রিজ দিয়ে পার হয়ে গেলাম। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসলো। রাহুল, একটা কিছু শব্দ পাইতেছিস? ভাই, তবে এটা কোনো মানুষের পায়ের শব্দ না, অন্য কিছুর শব্দ এটা। সবাই অদৃশ্য হয়ে যা, তা না হলে আমরা দেখতে পাবো না এটা কি জিনিস। সবাই অদৃশ্য হয়ে গাছের উপরে উঠে গেলাম। কিছুক্ষণ পর নিচে তাকিয়ে দেখি একটা বাঘ দাঁড়িয়েছে। হঠাৎ বাঘের মুখোশ খুলে গেল। দেখে তো অবাক, কারণ এটা একজন মানুষ। আমি আস্তে আস্তে নিচে নেমে বলতে লাগলাম, কি মামা, আমাদের ধরতে এসেছেন নাকি? এই কে রে তুই? সামনে আয় বলতেছি, এখনই গুলি করব। কিরে, কথা শুনতেছিস না কেন? আমি সামনেই আছি, তোরা আমাকে দেখতে পাবি না। এবার ঠাস করে লোকটার মুখ বরাবর দিলাম এক ঘুষি। ও মা গো, ও বাবা গো, কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও। কিরে, চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? এখন চুপ করে থাক, তাহলে তোকে মেরে ফেলবো। এই বলে দিলাম আরেকটা ঘুষি। লোকটার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। শালা বাঘ সেজে আমাদের ভয় দেখাস? ভাই, সে না হয় মানুষ, কিন্তু আমরা তো অন্য কিছুর একটা গন্ধ পেয়েছিলাম। তাহলে ওইটার কি হবে? দেখ, আমাদের অদৃশ্য হয়েই থাকতে হবে, তা নাহলে আমাদের উপর হামলা হতে পারে। জঙ্গলের জঙ্গলি পশু আছে। একদম ঠিক কথা বলেছেন ভাই আপনি। এখন কি করব? আমরা সামনের দিকে এগিয়ে যাব নাকি এইখানেই আজকে থাকবেন? এইখানে আজকে থাকবো, তোরা ঘুমিয়ে পড়। 1টা বাজলে আমি ডেকে দেবো নে, পরে আমি একটু ঘুমিয়ে নেবো নে। এভাবেই আমাদের করতে হবে কাজ, তা নাহলে আমাদের মৃত্যু নির্ঘাত। ঠিক আছে ভাই, ডেকে দিন আমাদের। ওরা সবাই ঘুমিয়ে গেল। আমি আমার ব্যাগ থেকে ড্রোনটা বের করে ছেড়ে দিলাম। পুরো জঙ্গলটা দেখতে লাগলাম, কোন দিকে গেলে কি আছে, কোন দিকে গেলে কি নেই। দেখতে দেখতে রাত 4টা বেজে গেল। রাহুলকে ডেকে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টা বাজতেই ঘুম ভেঙে গেল। আমরা তাকে দেখি রাহুল এবং বাকিরা কেউ নেই, আমাদের ব্যাগও নেই এইখানে। রাহুল ভাই, রাহুল, কোথায় রে তোরা? তাদের কোনো সারা শব্দ পাচ্ছি না দেখে সামনের দিকে হাঁটাতে হলাম। কিন্তু তো যেতেই দেখতে পেলাম ডাকাত দলের লোকেরা ওদের ধরে নিয়ে যাইতেছে। আমি ওদের পিছু করতে করতে চলে আসলাম তাদের ডেরার কাছে। এমন সময় ডাকাত দলের লিডার এসে বলতে লাগলো, কিরে, এই 4খানা মালকে কোথা থেকে ধরে এনেছিস? বা বডি ফিটনেস তো সেই, ওদের দিয়ে আমাদের কাজগুলো করিয়ে নেওয়া হবে। কি বলিস তোরা? ঠিক বলছেন ভাই, ওদের দিয়েই কাজ চালিয়ে ফেলতে হবে। আর যত দ্রুত সম্ভব আমাদের এইখান থেকে পালিয়ে যেতে হবে। ওরা 4 জন আর্মি কমান্ডার। ওই পাড়ের বিল্লু মাস্তানের পুরো দলকে তারা ধরে নিয়ে গেছে। কি বলিস? বিল্লু মাস্তান তো আমাদের থেকেও ভয়ঙ্কর। তাহলে তাকে ধরে নিয়ে গেছে? আমাদের ধরে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না। এই সবাই সব কিছু গুছিয়ে ফেল। আমরা এই 4 জনকে দিয়ে আমাদের হীরের বক্সগুলো নৌকায় উঠিয়ে নে। ঠিক আছে ভাই, আমরা তাহলে যাচ্ছি, আপনি রেস্ট করেন। ওরা সবাই চলে গেল। আমি ডাকাতের লিডারের কাছে এসে বলতে লাগলাম, এই তাড়াতাড়ি এদিকে আয়, এই তাড়াতাড়ি এদিকে আয়। 3বার বলতে ডাকাতের লিডার হিপজবিন হয়ে গেল। আমি বলতেছি, তাড়াতাড়ি কর, তোর লোকদেরকে বলে দে ওই 4 জনকে ছেড়ে দিতে, আর এইখানে এখন থাকতে। 7 দিন পর যাবে এইখান থেকে। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। এই তোরা কোথায় আছিস রে? এই 4 জনকে ছেড়ে দে। আর এখন ওই সব হিরে নৌকা ভরার কোনো দরকার নেই। আমি যেই দিন বলবো
ওই দিন কাজ শুরু করবি। ভাই আপনার কি হয়েছে? তখন একরকম ছিলেন আর এখন অন্যরকম ব্যবহার করতেছেন। আপনি গাঁজা টাজা খেয়েছেন নাকি? আমি যা বলছি তাই কর, তা না হয় সবগুলোকে গুলি করে এখানেই মেরে ফেলবো। ডাকাতের লিডারের কথায় সবাইকে ছেড়ে দিতেই আমি আড়াল থেকে ইশারা করে বলতে লাগলাম, এই তোরা পিস্তলগুলো নিয়ে ওদেরকে গুলি করে মেরে ফেল। ঠিক আছে ভাই। আমার কথা অনুযায়ী ওরা কাজ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ডাকাত দলকে মেরে মাটি চাপা দিয়ে দিল। ডাকাতের লিডারের কাছে যে 3বার হাততালি দিলাম, সাথে সাথেই হিপজবিন হয়ে থেকে পড়ে গেল। এই কে তোরা, আর এইখানে কি করে এলি? আর আমার লোকগুলো কোথায়? এই জন্টু মন্টু কালা, কই তোরা? তাড়াতাড়ি আয়। আপনার এই লোকগুলো কবেই মারা গেছে, এখন বলেন আপনার কি হবে? এ রাহুল, এই শালার পেট থেকে সব কথা বের কর। ওদের আরও কোনো আস্তানা আছে নাকি? এই শালা তাড়াতাড়ি বল, তোদের আর কোথায় কোথায় আস্তানা আছে? তা না হলে এইটা দেখছিস তো, গুলি করে মেরে ফেলবো। বলতেছি এইখানে আমাদের আর কোনো আস্তানা নেই। এই পাড়ে ছিল বিল্লু মাস্তান, আর এইখানে ছিলাম আমি। আশেপাশে আর কোনো আস্তানাই নেই। তাহলে তো আমাদের মিশন এখানেই কমপ্লিট, তাই না রে? আর এই নদীটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে তাড়াতাড়ি বল, আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। এই নদীটা শহরের নদীর সাথে যুক্ত হয়েছে। নদীর পথে যেতে চাইলে একদিন সময় লাগবে, আর যদি জঙ্গল পাড়ি দিয়ে যেতে চান তাহলে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। নদী পথেই যেতে হবে, কারণ এখানে সকল হিরেগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, তোর সাথে এত কথা বলে ফেলেছি, তোর নামটাই তো জানা হলো না। আর এই জঙ্গলে ডায়মন্ড আছে, এটা কি করে জানলি তোরা? আমার নাম হচ্ছে সাকিব। আমি ছিলাম একজন পুলিশ অফিসার। আমাকে এবং আমার একজন সঙ্গীকে এখানে পাঠিয়েছে এই বিল্লু মস্তানকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে ধরতে পারি নাই, কারণ বিল্লু মস্তানের অনেক লোক ছিল। তাদের লোকেরা আমার সাথী যারা ছিল তাদের মেরে ফেলেছে। এরপর থেকে আমি আর শহরে ফিরে যাই নাই, এইখানে আস্তানা ঘাঁটি করি। আস্তে আস্তে এই ডায়মন্ডগুলো বিক্রি করতে থাকি। কিন্তু বিল্লু মস্তান একদিন আমাদের দেখে হামলা করেছিল। তখন আমাদের লোক বেশি থাকার কারণে বিল্লু মস্তান আমাদের সাথে পেরে উঠে নাই। তখন ওই পারে সে ঘাঁটি করে, আর এইদিকে আসে নাই ডায়মন্ড নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, এখন বল তোকে কি শাস্তি দিতে পারি? তুই একজন পুলিশ কর্মকর্তা বলে তোকে ছেড়ে দিতে পারবো, তবে আমাদের কর্নেলকে জানাতে হবে বিষয়টা। তবে একটা কথা, আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। তাদের প্রায় 2টি বছর ধরে দেখি নাই, শুধু ফোনেই কথা হয়েছে তাদের সাথে। ঠিক আছে, তোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা আমি করব, কথা দিলাম। এখন বল এখান থেকে যাওয়া যায় কি করে, খুব শর্টকাটে? জঙ্গলের ভিতর দিয়ে ছাড়া অন্য কোনো দিকে যাওয়া যাবে না শর্টকাটে। তবে আমাদের কাছে গাড়ি আছে এই সব হিরেগুলো নিয়ে যাওয়ার জন্য। টেনে টেনে নিয়ে যেতে হবে এইখান থেকে। এতগুলো ডায়মন্ড টেনে নিয়ে যাওয়া সম্ভব না, তার চাইতে তো ভালো হবে আমরা নৌকা করেই চলে যাই, লাগুক কিছুটা বেশি সময়। কি বলিস রাহুল? একদম ঠিক কথা বলেছেন ভাই আপনি। এখন এক কাজ করেন, আপনি একটু রেস্ট নেন, আমরা সবগুলো হিরে নৌকায় তুলে ফেলি। সাকিব, আপনিও আসেন আমাদের সাথে। তোরা কাজ করবি আর আমি বসে বসে দেখবো, এটা কখনোই হয় না। এ বলে সবাই হাতে হাতে কাজ করতে লাগলাম। 2 ঘন্টার ভেতরে সবগুলো ডায়মন্ড নৌকায় উঠিয়ে দিলাম। আচ্ছা সাকিব, এখানে কি আরও কিছু আছে? থাকলে বলতে পারো, সব কিছু নিয়ে যাই। আমি তোমাকে সরকার থেকে উপহারের ব্যবস্থা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। ভাই এইখানে বলতে গেলে পুরোটাই সোনার খনি। এখন তো ডায়মন্ড নিয়ে যাইতেছেন, আবার এসে সোনা নিয়ে যেতে পারবেন। যেখানে গর্ত করবেন সেইখানেই সোনা আর ডায়মন্ড। এত ডায়মন্ডের সোনা আসলো কোথা থেকে বলতে পারবে তুমি? শুনেছিলাম 1971 সালের যুদ্ধের পর এইখানে নাকি একজন ডাকাত দল এসে গোপটি মেরে বসেছিল। পরে এই বিল্লু মাস্তান এসে তাদের সাথে লড়াই করে, তখন আর পেরে ওঠে নাই। এরপর বম ব্লাস্ট করে, তখন আর কি এমন হয়েছে শুনেছি। ও আচ্ছা, তবে এই বিল্লু মাস্তানকে দেখে তো মনে হচ্ছে না তার বয়স 50 হবে। তাকে দেখে মনে হচ্ছে তার বয়স সর্বোচ্চ 30-এর বেশি হবে না? হবে কি করে? এই জঙ্গলের ভিতরে এমন একটা ফল আছে যেটা খেলে মানুষকে জোয়ান দেখায়। সে হয়তো এই ফলটা খেয়েছে। এই জঙ্গলটা পুরো রহস্য ঘেরা, আমাদের আবার আসতে হবে এইখানে। কি বলিস রাহুল? ভাই, আসতে তো হবে। আমার ধারণা অনুযায়ী এইখানে আরেকটা গ্যাং আছে। আমাদের কর্নেল স্যার বলেছিল যে এইখানে ওটা গ্যাং আছে। আমরা তো 2 জনকে ধরতে পেরেছি। ওর কথা মুখে নিয়ে না ভাই, তাদের লোকেরা এমন জায়গায় লুকিয়ে থাকে খুঁজেও বের করা যায় না। পূর্ব দিকে তাদের আস্তানা আছে। আমি যতটুকু জানি তারা ভারতের মাফিয়ার সাথে
মেয়ে পাচারে যুক্ত আছে। এইদিকে যে হীরা ডায়মন্ড সোনার খনি আছে, এটা হয়তো এখনও জানে নাই তারা। জানলে আপনি কেন, আমাদের আগে মেরে তারা এইসব নিয়ে পালিয়ে যেত। ও আচ্ছা, এই কথা তাহলে। এক কাজ করা যায় রাহুল, তোর কাছে তো একটা রোবট বানর আছে যেটার চারপাশে সিসি ক্যামেরা দিয়ে ভর্তি। আছে, তবে ভাই এইটাই চার্জ নেই। আমি যখন একা ছিলাম তখন এইটা ইউজ করেছিলাম, তাই চার্জ শেষ হয়ে গেছে। ভাই, ওনার কাছে না থাকলে কি হবে, আমার নেন, আমার পাখি ব্যবহার করেন। কম করে হলেও 7 দিন একটানা ব্যবহার করতে পারবেন। আরও কারো কাছে কিছু থাকলে দাও, আমরা এটা পূর্ব দিকে ছেড়ে দিয়ে চলে যাব এইখান থেকে। কালকে ক্যাম্পে পৌঁছে গিয়ে আমাদের আরও অনেক কিছু করতে হবে। আচ্ছা সাকিব, তোমরা খাবার খাও না নাকি? খাই তো ভাই, কেন আপনার ক্ষুধা লাগছে নাকি? তবে আমাদের কাছে যে শুকনো খাবারটা আছে এটা খেয়ে পেট ভরবে না আমাদের। তুমি কিছু খাবারের ব্যবস্থা করবে? ভিতরে চলেন, অনেক খাবার আছে এইখানে। আর ভাই, এইখানে থাকতে থাকতে পশু পাখিদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তা তো হবেই, তুমি নিজেই একজন আজব মানুষ ভাই। আমাদের জন্য কত কিছু করতেছো। খাওয়া দাওয়া শেষ করে আমরা শহর দিকে রওনা দিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। আচ্ছা সাকিব, তুমি তো এই জঙ্গলে 2 বছর ধরে থাকো, তাই না? তোমাদের উপর বনের পশুরা হামলা করে নাই কখনোই? না ভাই, হামলা করবে কেন? তারা প্রতিদিন রাতে আসে, খাবার খেয়ে যায় এখান থেকে। তবে আজ থেকে তো আর খাবার খেতে পারবে না, তাদের খাবার তারা নিজেরাই জোগাড় করতে হবে। ওদের খাবার তো আর আমরা জোগাড় করে দিতে পারবো না। আচ্ছা সাকিব, তুমি কি আমাদের সাথে এই মিশনটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত থাকবে? যদি ভাই আপনারা রাখেন তাহলে থাকবে। আর আমার একটা কথা ছিল, সরকারকে বলে এই জঙ্গলটা নিয়ে নিতে হবে। এইখানে যা যা আছে সব কিছু বলার দরকার নেই। যে ডায়মন্ড পেয়েছে বাংলাদেশের মতো আরও একটা দেশ কিনতে পারবে আশা করছি। তা তো কিনতে পারবেই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি যখন কথা বলছিলে তখন তোমার মধ্যে আলাদা একটা কিছু দেখতে পেয়েছি আমি। সত্যি করে বলো তো, কি ছিল ওইটা? ভাই, আমি মানুষ না, আমি আরও 2 বছর আগে মারা গিয়েছিলাম। আমাকে দেখছেন না এমন? আমি সব কিছু করতে পারি, কারণ এই জঙ্গলে একজন পুরনো সাধু ছিল, তিনি তার কাল তাপসা দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমি বলেছিলাম না পশু পাখিদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমি পশু পাখির সকল ভাষা বুঝি, ওই সাধুর সকল শক্তি আমার শরীরে। ও আচ্ছা, এর জন্যই তখন দেখছিলাম বারবার তুমি কি যেন ইশারা করে বলতে চাইছিলে। আচ্ছা, এখন যদি তোমার পরিবার এইসব জানে তাহলে কি বলবে তোমাকে? আমি জানি না ভাই, তবে আমার শরীরের যে শক্তি আছে ওইটার অব্যবহার করতে চাই না আমি। তাই বলতেছি, আমার ব্যাপারে কিছু বললেন না কাউকে। ঠিক আছে, বলবো না। তবে আমাদের এত সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আর তুমি চাইলে তো পারো পূর্ব দিকে যারা আছে তাদের ধরে নিয়ে আসতে। তা পারি, কিন্তু আমি তো বলেছি আমার অব্যবহার করতে চাই না। যদি করতে চাই আমি সাথে সাথেই মারা যাব, আর আমাকে বাঁচিয়ে তিনি আবার নতুন করে একজন যুবকের জন্ম নেবেন। সাকিবের সাথে কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারে নাই। আমরা চলে আসলাম ক্যাম্পে। স্যার সকল কিছু এইখানে আছে, দেখে নিয়েন। ধন্যবাদ মেঘ, তুমি যে ডায়মন্ডগুলো আমাদের দিয়েছো সেগুলো বিক্রি করে আরও 200টা শহর কেনা যাবে। আর মিশন তো ওটা ছিল, আজকে চলে আসলে যে? স্যার আবার যাব, আমাদের খাবারগুলো খেতে পারে না, শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য চলে এসেছি। কি বলছো? এটা আকাশ, ডাক্তার ডেকে আনো এখনই, ওদের চিকিৎসা করতে হবে। না স্যার, কিছু করতে হবে না, আমাদের এখন রেস্টের প্রয়োজন। আর সাকিব, তুমি কি বাসে যাবে এখন নাকি এইখানেই থাকবে? এইখানে থাকবো, তবে ভাই আমাকে একটা অন্ধকার ঘর দিতে হবে। আপনি তো সব জানেন, আমিও একটু রেস্ট নিই। ঠিক আছে, চলো আমার সাথে। এই বলে সাকিবকে নিয়ে চলে আসলাম একটা বন্ধ ঘরে। এইখানে থাকো, আমি বিকেলে আসতেছি আবার। আর খাবারের জন্য বলে যাইতেছি, খাবার দিয়ে যাবে। না, আমার খাবার খাওয়া লাগবে না, আপনি আসলে তখন খাবার খাবো আমি। আর আমাকে যাতে কেউ বিরক্ত না করে বলে যায়েন। ঠিক আছে, তোমাকে কেউ বিরক্ত করবে না, কথা দিলাম। এই বলে চলে আসলাম বাইরে। স্যার, ওই লোকটাকে কেউ ডাক দেবেন না, আমি এসে ডাক দেবো। খাবার খাওয়ার জন্যও ডাকবেন না তাকে। কিন্তু মেঘ, ডাক দিলে কি হবে তাকে? সে তো মানুষ, তার কি ক্ষুধা লাগে না? আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি, মিশনটা পুরো কমপ্লিট করে আসি। এরপর এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, তুমি না সপ্তাহের জন্য গিয়েছিলে, আজকেই চলে আসলে যে?
আবার বিকেলে চলে যাব, কিছুটা অসুস্থ হয়ে পড়েছি, ওইখানে গিয়ে এর জন্য চলে আইছি। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। আমি তোমার আন্টিকে বলতেছি খাবার নিয়ে আসতে তোমার জন্য। ঠিক আছে, আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। বিকেল 5টায় ঘুম ভাঙলো ফোনের রিংটনে। তাকে দেখি ক্যাম্প থেকে ফোন এসেছে, রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, এটা কাকে নিয়ে এসেছো? কি পাগলামো করতেছে, দেখে যাও তাড়াতাড়ি, আমরা তাকে সামলাতে পারছি না। ঠিক আছে আমি এখনই আসতেছি। এই বলে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম ক্যাম্পে। সাকিবের কাছে যেতেই সাকিব বলতে লাগলো, মেঘ, এই লোকটা আমাদের কোনো ডিস্টার্ব করলে আমি তোমাকে বলেছিলাম না তুমি ছাড়া অন্য কেউ লোক ডাকবে না আমাকে। সাকিব একটু শান্ত হও, আমার কথা শোনো মন দিয়ে। উনি হচ্ছে আমার চাচা, আমি ওনাকে ফোন দিয়ে বলেছিলাম তোমাকে ডাকার জন্য, তাই উনি ডেকেছে। এবার মতো মাফ করে দিলাম, পরের বার যাতে এমন ভুল না করো বলে দিই তোমাকে। ঠিক আছে বলে দেবো না। রাতে খাওয়া দাওয়া করে আমরা 6 জন আবার চলে আসলাম সেই জঙ্গলের ভেতরে। সাকিব তুমি এক কাজ করো, আমাদের নিয়ে যাও ওই জায়গায়, এখন তারা যেখানে আছে। আমি আমার অব্যবহার করতে চাই না এখন। তোমাদের কিছুই করতে হবে না, তোমরা এখানে বসে থাকো, আমি 10 মিনিটের মধ্যে সবগুলোকে ধরে নিয়ে আসতেছি। এই বলে সাকিব চলে গেল। 10 মিনিটের উপরে হয়ে গেল, সাকিবের আসার কোনো নামগন্ধ নেই। এটা দেখে রাহুল বলতে লাগলো, ভাই, সাকিব কি তবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? 110 মিনিটের উপরে হয়ে গেছে, এখনো আসে নাই সে। আমি কখনোই কারোর সাথে বিশ্বাসঘাতকতা করি না, ওদের আনতে তো সময় লাগবে, তাই না ভাই? ভাই এখন চলেন, সবগুলোকে ধরে নিয়ে আসি। ধন্যবাদ সাকিব তোমাকে। আমরা আবারও রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আচ্ছা সাকিব, আজকে যে তোমার শক্তির অপব্যবহার করলে, আজকে কি কিছু হবে না তোমার? আজকে হচ্ছে কাল রাত, এই রাতে সাধু আমাকে বাঁচিয়েছিল, আজকে আমি অপব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না, সকাল হলে আর পারবো না। তাহলে তো এখনো সকাল হয় নাই, তুমি নৌকাটা ঢাকার কাছে নিয়ে চলো তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসলাম ঢাকা। নৌকাটা একটা পাড়ে রেখে কিছু খাবার কিনে নিয়ে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে 11টা বাজে, আমরা সবাই ক্যাম্পে বসে আছি। মিশন পুরো কমপ্লিট। আপনারা সবাই জানেন যে মেঘের পুরো টিম জঙ্গলে গিয়ে আমাদের দেশের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এবং কয়েকজন শত্রুকেও ধরেছে। বিশেষ করে বিল্লু মাস্তানকে তো সবাই চেনেন, তাকে ধরে এনেছে। আমি তাদের পুরস্কার হিসাবে এই ছোট্ট উপহারগুলো তুলে দিলাম তাদের হাতে। স্যার আমাদের 5 জনকে কেন দেবেন? আমাদের সাথে আরেকজন আছে, তাকেও দিতে হবে। সাকিব তুমি উপরে আসো। উনি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা, 2 বছর আগে তাকে ওই জঙ্গলে পাঠানো হয়েছিল, আমরা ভালো করেই জানেন। সাকিব তুই সবটা খুলে বলো। ঠিক আছে ভাই। সাকিব সবটা খুলে বললো সবাইকে। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী বলতে লাগলেন, আজকের এই অনুষ্ঠানে মেঘকে আর্মির কর্নেল হিসাবে ঘোষণা করা হলো, আর কর্নেল সুমনকে রিটার্নিং অফিসার হিসাবে ঘোষণা করলাম। প্রধানমন্ত্রী আমাকে একটা ব্যাজ দিয়ে দিল। আজকে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। বিকেলে চলে আসলাম আব্বু আম্মুর কবরের কাছে, কবর জিয়ারত করে সোজা বাসায় চলে আসলাম। মেঘ, এখন তো তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করেছো, এখন আমার মেয়েকে বিয়ে করে কবে ওইটা বলো। আঙ্কেল আর কয়েকটা দিন যাক, এরপর না হয় বিয়ে করব। মিশন শেষ করেছি, কয়েকদিন রেস্ট করি এরপর। ঠিক আছে, রেস্ট করো তাহলে। আমি যাই, এখন তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি বাজার থেকে। এই বলে আঙ্কেল চলে গেল। সন্ধ্যায় আফরিনকে নিয়ে চলে আসলাম রমনা পার্কে। 2 জন বেঞ্চে বসে আছি, এমন সময় একটা মেয়ে আসলো আমাদের সামনে। মেয়েটাকে দেখেই তো অবাক, কারণ এটা হচ্ছে টুম্পা। মেঘ, আমাকে চিনতে পারছো? আমি তোমার টুম্পা। চিনতে পারবো না কেন? বিশ্বাসঘাতকদের আমি আবার ভালো করেই মনে রাখি। তো কিসের জন্য এসেছিস? টাকা লাগবে? এনে, এখানে 10 লক্ষ টাকা আছে, নিয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না। আমাকে মাফ করে দাও মেঘ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। তুমি আমাকে মাফ না করলে আমি কবরেও শান্তি পাবো না। আমি কিছুই বললাম না। আফরিন টুমকাকে মাটি থেকে উঠিয়ে তার পাশে বসলো আর তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘ গরিব ছিল বলে চলে গিয়েছিলে, এখন মেঘ আর্মির কর্নেল হয়েছে দেখেছো, তাই চলে এসেছো তাই না? তোমাদের মতো মেয়েদের ভালো করেই চেনা আছে। এই নাও, এই টাকাগুলো রাখো, যদি আরও টাকা লাগে বইলো আমাকে, আমি দিয়ে দেবো নে। মেঘ চলো এখান থেকে, এখানে এক মুহূর্ত থাকতে চাই না। চলো। আমি আর আফরিন চলে আসলাম একটা কফি শপে। এসে দেখি ইমতিয়াজ একটা মেয়ের সাথে বসে গল্প করতেছে। আফরিন, এই যে ইমতিয়াজ, তার পাশে যে মেয়েরা বসে আছে সে তো তার গার্লফ্রেন্ড। তুমি এক কাজ করো, ইমতিয়াজের কাছে গিয়ে এমন বাহানা করবে যে মেয়েটা যেন বুঝতে পারে তুমি তার গার্লফ্রেন্ড। না থাক, ওরা গল্প করুক, চলো।
আমরাও চাই তাদের কাছে গিয়ে গল্প করি। তোমাকে যেটা বলেছে ওইটা করো গিয়ে, দেখি তার রিয়াকশনটা কীরকম হয়। 2 বছর তো কোনো খোঁজ খবর নেয় নাই। ঠিক আছে, যাইতেছি। আরফিন চলে গেল। আমি দেখতে লাগলাম তাদের ঝগড়াগুলো। মেয়েটা ঠাস করে ইমতিয়াজের গালে চর বসিয়ে বলতে লাগলো, তোর মতো লুচ্চা 12 ভাতারি ছেলে আর একটাও দেখিনি। একজনের সাথে রিলেশন করে আরেকজনের জীবন নষ্ট করার চেষ্টা করতেছিস। তোর নামে আমি মামলা করে দিব, এই বলে রাখলাম। বাবু সত্যি উনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড। আপনি আপু, আপনি বলেন না ইরাকে যা বলেছেন সব মিথ্যা? আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আপু একটা দিয়েছেন কেন, আরেকটা দেন, তাহলে 2 গাল লাল হয়ে থাকবে। সারা 2টা বছর কেটে গেছে, না তো কোনো মেসেজ না তো কোনো ফোন দিয়েছিস আমাকে। তুই সারাদিন অফিস করিস, বাবাকে ফোন দিলে বলে তুই নাকি মিশনে গিয়েছিলিস। সকালে টিভিতে দেখলাম তোকে কর্নেল হিসাবে ঘোষণা করা হয়েছে। একদম ঠিক দেখেছিস। আপু আপনি বসেন। আসলে আমি আমার হবু বউকে বলেছিলাম আমার নাটক করার জন্য, সেও তাই করেছে, আপনি রাগ করেন না। ঠিক আছে ভাইয়া। বাবু তোমার লাগেনি তো? না বাবু, লাগে নাই। ইমতিয়াজের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে বলতে লাগলো, মেঘ যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার সাথে জরুরি কথা আছে আমার। ঠিক আছে আন্টি, যাইতেছি। এই বলে চলে আসলাম উপরে। ফ্রেশ হয়ে নিচে আসতে দেখি একজন লোক বসে আছে। কি ব্যাপার আঙ্কেল, উনি কে? উনি হচ্ছে কাজী। আমি আফরিনকে বলেছিলাম, সে কিছুতেই রাজি হচ্ছিল না। বলেছিল আজকেই বিয়ে দিতে হবে, না হলে তার কিছু একটা করে ফেলবে। আসলে আমার একমাত্র মেয়ের তো খুব ভয় হয় যদি কিছু করে বসে, এর জন্য কাজী নিয়ে চলে এসেছি। আফরিনের দিকে তাকে দেখি দাঁত কেলিয়ে হাসতেছে। আমি কিছুই বললাম না। কাজে বিয়ে পড়িয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে বসে কথা বলতেছি আঙ্কেলের সাথে। এমন সময় আফরিন চোখ দিয়ে ইশারা করে বলতে লাগলো উপরে যাওয়ার জন্য। আমি চলে আসলাম উপরে। রুমে ঢুকতেই তো অবাক, এত কিছু কে কইলো। পুরো ঘরটা বাসর ঘরে সাজানো আছে। বিছানায় বসতে আফরিন রুমে ঢুকে আমার কাছে চলে আসলো আর বলল, কি ব্যাপার, চমকে উঠলেন বুঝি মিস্টার মে? তো চক্কে উঠবো না? বাসর ঘর সাজালো কি এত সুন্দর করে, এটাই তো বুঝতে পারছি না। তোমার বন্ধু ইমতিয়াজ আর ইরা, তাদের সাথে হোটেলে দেখা, ওইসব নাটক আমার প্ল্যান ছিল। তুমি বুঝলে কি করে আমি যে ওইসব বলবো? আমি আপনার হবু বউ, আপনার মনের কথা বুঝবো না তো কার কথা বুঝবো? তাই তো। এই বলে আফরিনকে জোরে ধরলাম। আফরিন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি একটু দরজার কাছে যান। হয়তো আমি আজকে সাজতে পারি নাই, তবে সবার মতোই আমাদের বাসরাত হবে। দরজার কাছে দাঁড়িয়ে ফোনটা টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আফরিনের ডাক। বিছানার কাছে যেতে আফরিন নিচে নেমে সালাম করলো আমাকে। আফরিনকে জোরে ধরে বলতে লাগলাম, তুমি এত তাড়াতাড়ি এইসব করলে কি করে, শাড়ি পরা এইসব? জানি না, তবে তোমার জন্য সব করতে পারবো। চলো অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। চলো। আমি আর আফরিন 2জনে নফল নামাজ আদায় করে বিছানায় চলে আসলাম। তোমাকে তো কিছুদিন দিতে পারি নাই, এটা রাখো। ডায়মন্ডটা তার হাতে দিয়ে বললাম, এত বড় ডায়লগ কোথায় পেলে তুমি? অনেক কাহিনী এটা, আস্তে আস্তে সকল কিছু বলে দিলাম আফরিনকে। আচ্ছা মিস, রাত তো অনেক হয়েছে, এখন না হয় ঘুমিয়ে পড়েন। কেন, আদর করবেন না বুঝি আজকে? আদর তো করবে, আমি আপনার মুখ থেকেই শুনতে চাইছিলাম এই কথাটা। এটা বলে আফরিনের ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। শরীরে চুমু দিতে লাগলাম। আফরিন কেঁপে উঠছে বারবার। আস্তে আস্তে আফরিনের শরীরের সাথে মিশে গেলাম। বাকিটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর শুনতে হবে না গল্পটা। আজকে এইখানেই শেষ করলাম।